সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে একটি বিশেষ দিন, সেটি হচ্ছে যে প্রতি এপ্রিল মাসের শেষ বুধবার প্রতি বছরের যে বিশ্ব শব্দ সচেতনতা দিবসটি পালিত হয়। সমগ্র বিশ্বের সঙ্গে বাংলাদেশেও সেটি পালিত হচ্ছে এবং একই সঙ্গে চারদিকে তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে। গরমে অতিষ্ঠ জনজীবন, দুর্বিষহ সাধারণ মানুষের জীবন। এবং এই গরমে অনেক শুধুমাত্র যে আমরা হিট স্ট্রোক অথবা হিট এক্সজশন নিয়ে কথা বলছি কিন্তু তা নয়, এর সাথে কিন্তু বাড়ছে অন্যান্য রোগসমূহ। সেই রোগসমূহগুলো কীভাবে তার প্রতিরোধ করা যায় এবং এই বিশ্ব শব্দ সচেতনতা দিবসে আসলে আমাদের কী ধরনের চিন্তাটি মনে রাখা উচিত, আমাদের শব্দ দূষণ কমানোর জন্য কী পদক্ষেপ নেওয়া উচিত, এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় আসতে চাই। এবং সেই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটু, নাক কান গলার রোগ বিশেষজ্ঞ, ইন্ডিয়ান হেড নেক সার্জারি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল। অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটু, আপনাকে স্বাগত আমাদের। ধন্যবাদ চ্যানেল 24। আমরা আসলে সত্যিকার অর্থে যে কথাটি বলছিলাম যে আজকে বিশ্ব শব্দ সচেতনতা দিবস। আমরা দেখেছি বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন ক্রোড়পত্র বা লিফলেট ছাপা হয়েছে কিভাবে শব্দ দূষণের মূল উৎসগুলো কী এবং শব্দ দূষণের কারণে আসলে কী রোগগুলো হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি যে এই এবং অন্য অনেক রোগ আমি দেখেছি যেগুলো আমরা কোনোদিন চিন্তাই করিনি, ভাবিনি যে এর কারণে কখন উচ্চ রক্তচাপ হতে পারে, এর কারণে অনিদ্রাজনিত রোগ হতে পারে, এর কারণে আসলে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে। তো আপনি একজন নাক কান গলার রোগ বিশেষজ্ঞ হিসেবে, এবং আমি জানি যে আপনি ককলিয়ার ইমপ্ল্যান্টেশন অ্যাসোসিয়েশন এবং হিয়ারিং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন, সেক্ষেত্রে সামাজিক একটি দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গাটি থেকে দিবসটিকে যদি কিভাবে দেখেন? দেখুন, যখন কিছু সচেতনতার কোশ্চেন আসে তখন ইট ইমপ্লাইজ, এটা বোঝা যায় যে আমরা অনেক কিছু সম্পর্কে অচেতন আছি। শব্দ দূষণে ঢাকা শহর পৃথিবীতে শীর্ষে অনেক বছর ধরে, এবং এই শব্দের যে মূল সোর্স, এই সোর্সগুলোর মধ্যে হচ্ছে ট্রাফিক, অর্থাৎ গাড়ি ঘোড়া যে চলে আমাদের, কলকারখানা, দেন রিভেটিং, পাইলিং, কনস্ট্রাকশন ওয়ার্ক, নতুন যোগ হয়েছে ট্রেন, জি, মানে মরার উপর খাড়ার ঘা, এবং আপনার জেনারেটরস যেগুলো আমরা ব্যবহার করি বিভিন্ন জায়গাতে, এইগুলো, এছাড়াও মেশিনারিজ, মাইকিং, যত্রতত্র মাইকিং, এগুলোর শব্দের সোর্স। আর আপনি যেটা বললেন অত্যন্ত চমৎকার একটা জিনিস প্রসঙ্গ আপনি আনছেন, যে সেটা হচ্ছে যে ডিজিজ অফ মডার্নিটি, অর্থাৎ আধুনিকতার অসুখ, অথবা ডিজিজ অফ সিভিলাইজেশন বলা হয়। জি, আপনি শব্দহীন একটা পৃথিবী চিন্তা করুন, তাইলে সেই পৃথিবীতে আপনার এই সমস্যাগুলো থাকতো না। সাউন্ড সোর্স যদি আবিষ্কার না হইতো, অর্থাৎ ইলেকট্রিসিটি যদি আবিষ্কার না হইতো, তাহলে অনেক যন্ত্রই আবিষ্কৃত হইতো না। ওহম, ফ্যারাডে বা ওয়াটসন যদি এই বৈদ্যুতিক বাতি এবং বৈদ্যুতিক যন্ত্র আবিষ্কারের দিকে না যাইতেন, কার্ল বেন যদি গাড়ি আবিষ্কার না করতো, তাহলে তো এগুলো আসতো না। সো এই ডিজিজগুলো, অনেকগুলো ডিজিজ আসতেছে ডিউ টু সাউন্ড, অবশ্যই। অ্যান্ড দ্যাট, তার মধ্যে প্রধান কয়েকটা আপনি নিজেই বলে ফেলেছেন, যেমন উচ্চ রক্তচাপ, কানে কম শোনা, আস্তে আস্তে কানের শ্রবণশক্তি কমে যাওয়া। ইট ইজ অ্যালার্মিং যে আগামী 2035 সাল নাগাদ ঢাকা শহরের 1/3 পপুলেশন কানে কম শুনবে। এখন 25% কম শুনে, তা জানেন। তারপরে আপনার ইন্টারনাল ডোমেস্টিক সোর্স, যেমন টেলিভিশন, যেমন আপনার ঘরের মাইক্রো ওভেন, ফ্রিজ, এসি, এগুলোও কিন্তু এক্সট্রা সাউন্ড প্রডিউস করছে। অর্থাৎ শব্দহীন পৃথিবীর সাথে মডার্নিটির যে শব্দ যোগ হয়েছে, সেটা মানুষের কানকে নষ্ট করছে। এবং একই সঙ্গে যে সচেতনতার যে বিষয়টি রয়েছে, অযথা গাড়ির হর্ন বাজানো, বিশেষ করে ঢাকা শহরে আমরা যেটা দেখি যে প্রয়োজন নেই, নড়তে পারছেন না, কিন্তু তারপরেও একের পর এক হর্ন দিয়ে যাচ্ছেন। এই সচেতনতাগুলো কিন্তু, অথবা দেখা যায় উচ্চ শহরে বিভিন্ন রকমের শব্দ করে গাড়িগুলোকে যাচ্ছেন, যেগুলো আমরা সাইরেন বলি আর কি, যেটা প্রয়োজন আসলেই ছিল না। একটি সময়ের পর রাত হয়তো 10টার পরে যেসব জায়গায় উচ্চ শব্দ করার কথা না, সেখানে কিন্তু সেটি হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু আসলে দেখুন, এটাকে আমি একটু ভিন্নভাবে
বলি 2010-এর দিকে এর মধ্যে শিশু হাসপাতালে একটা আইসিইউতে একটা আগুন লাগছিল, আপনি জানেন। তারপর দিন একটা আগুন লাগছে চিটাঙে। আসলে এটা হলো আমাদের কালেকটিভ ন্যাশনাল ও জাতিগত নেচার এই সাবকন্টিনেন্টের, ল্যাক অফ সেফটি কালচার। এইটা একটা গবেষণা হয়েছিল 2009-10-এ। তখন ইন্ডিয়াতে পরপর 3টা হাসপাতালে, বড় হাসপাতালে, বোম্বে, আন্ধেরি আর আপনার ক্যালকাটায় 3টা হাসপাতালে আগুন লাগছিল। তো ক্যালকাটাতে যেটাতে আগুন লাগছিল 147 জন লোক পুড়ে মারা গেছিল। খুব আলোচিত একটি জি, এটা আমি লাইভ দেখছিলাম, যতটুকু আমার মনে পড়ে ওই নিউজটা। তো এরপরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা একটা এথিক্যাল রিভিউ করে যে এই সাবকন্টিনেন্টে অ্যাক্সিডেন্ট, আগুন লাগা এবং অন্যান্য বিষয়গুলো এত বেশি কেন। এর কারণ হচ্ছে আমাদের এই সাবকন্টিনেন্টে 2টা জিনিস প্রিভ্যালেন্ট তারা দেখাচ্ছেন। একটা হচ্ছে গিল্টি কালচার, অর্থাৎ আমরা একে অন্যকে দোষ দিয়ে এক ধরনের আনন্দ পাই। যেটা সোশ্যাল কালচারে পরিণত হয়েছে আমাদের দেশে, না ইন্ডিয়ার কথা বলতেছি। এর মধ্যে আমরাও আছি সম্ভবত, ইফ আই ডোন্ট ডু দ্য মিস্টেক। দেন ল্যাক অফ সেফটি কালচার, অর্থাৎ সেফটি কালচার বলে কোনো জিনিস আমাদের স্বভাবের মধ্যে নাই। যেমন আপনি আপনার গাড়িটা চালাবেন, আপনি জোরে হর্ন বাজাবেন, আপনি গাড়ির কার্বুরেটরে পানি নাই তাও আপনি চালাবেন, গ্যাস সিলিন্ডার মেয়াদ উত্তীর্ণ তাও আপনি চালাবেন, ড্রাইভারের 9 ঘন্টার বেশি গাড়ি চালানো নিষেধ তাও আপনি তাকে দিয়ে আপনি সকাল 7টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত গাড়ি চালাবেন। অর্থাৎ তার কোনো ডিজিজ আছে কিনা, অসুখ বিসুখ আছে কিনা এটা আপনি দেখবেন না। অর্থাৎ আমাদের সেফটি সম্পর্কে, নিজেদের সেফটি সম্পর্কে আমাদের নিজেদের কোনো ধারণা নাই, নিজেদের হেলথ সম্পর্কেও কোনো ধারণা নাই। নাও আই কাম টু দ্য রিয়েল পয়েন্ট অফ ইউর। নেপালে আমি 97-এ কাঠমান্ডু টু পোখরা যাওয়ার সময় পাহাড়ি রাস্তায় হোয়াট আই হ্যাভ সিন যে তারা যখন ওভারটেক করে তখন সিম্পল একটা লাইট জ্বালায় দেয়, পিছনের গাড়ি কোনো হর্ন দেয় না, পিছনের গাড়ি লাইট দিয়ে ব্লিপ দেয়। সামনের গাড়ি ওর ডান দিকে একটা হলুদ লাইট থাকে, সেই লাইটটাকে অন করে, অন করলে তখন ওকে সিগন্যাল দেওয়া হয় যে তুমি উঠে যাও, বাট সাউন্ড প্রডিউস করে না। নেপালের মতো জাতি এই কাজটা করে, বাট হোয়াট উই ডু আপনি নিজেই বললেন। সো এই সম্পর্কে আসলে বলে আর কি হবে। আমাদের দেশের যে কালচার, আপেল গাছেও চালতে হবে না, চালতা গাছেও আপেল হবে না ভাই। হ্যাঁ, কিন্তু আমাদের যে কালচার, এই সেফটি কালচার এবং স্বাস্থ্য সম্পর্কে আমাদের সচেতনতা বাড়াইতে হবে। এবং সেটা আমাদের দেশে যেভাবে আমি একটা পত্রিকায় দেখতেছিলাম যে জনস্বাস্থ্য নিয়ে তারা একটা বিশাল বিজ্ঞাপন ছাপছে। আই ডোন্ট থিঙ্ক দ্যাট উইল হেল্প। তাহলে কীভাবে হেল্প হবে? আমার দেশে 17,31,00,000 লোক, লাস্ট সেন্সাসে, ইফ আই ডোন্ট ডু দ্য মিস্টেক। এদের মধ্যে আপনি যদি 18,70,00,000 আছে আপনার মোবাইল, you can give a message to everyone that you be cautious regarding your sound pollution. Electronic communication nowadays is very important. Electronics are making some diseases also. This is digital cocaine, but it is also a way of best communication, personal communication হয়ে যায়। সো আমি মনে করি যে কমিউনিকেশনের যে ওয়েগুলো আমাদের কর্তা ব্যক্তিরা ব্যবহার করি আমরা, হ্যাঁ, সেগুলোর মধ্যে অনেকগুলো জায়গায় সমন্বয়ের বিষয় আছে। শুধু তা না, এই সচেতনতার জন্য যে জাতীয় অপটিক্স, অর্থাৎ একটা দেশে হেলথ অপটিক্স তৈরি করতে হয়। আমি যেটা বলি সবসময়, সুস্বাস্থ্যের বাংলাদেশ। সুস্বাস্থ্যের বাংলাদেশ করতে হলে কী করতে হবে? আপনি প্রিভেন্টিভ জায়গায় যাইতে হবে আপনাকে, কোনো ডিজিজ তৈরি হওয়ার আগে ওটা ধরো এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রত্যেকটা ব্যক্তি যেন স্বাস্থ্য সচেতনতা, তার স্বাস্থ্য কীভাবে ভালো রাখতে পারেন, দৈনন্দিন ব্যায়াম করা, তার ফুডটা কী হওয়া উচিত, তার চলাফেরাটা কী হওয়া উচিত। ইভেন আমি ব্রিটিশ শেল কোম্পানির, আমি রোড সেফটি নিয়ে কাজ করার সময় ব্রিটিশ শেল কোম্পানির কিছু ডকুমেন্ট কালেক্ট করছিলাম। তাদের এমপ্লয়িরা কয় ঘন্টা অফিস করতে পারবে, কতক্ষণ রেস্ট নেবে, কি খাবার পাবে অফিসে, তারা কতক্ষণ ঘুমাবে, এভরিথিং ইজ রিটেন। ডু ইট এই জায়গাগুলোতে আসলে আমাদের নিশ্চয়ই কাজ করার মারাত্মক সুযোগ আছে। আমি আসলে আমাদের মূল প্রসঙ্গটিতে চলে আছি যে আসলে দেখতেই পাচ্ছেন যে তীব্র তাপদাহ চলছে, তীব্র গরমে আসলে মানুষের জীবন অতিষ্ঠ, এবং আমরা যে অ্যালার্টটি পেয়েছি যে এই গরম কিন্তু আরও থাকছে, মানে আরও রেড হিট অ্যালার্ট জারি করা হয়েছে। স্কুল কলেজ হয়তো
আরও বন্ধ থাকতে পারে সেই বিষয়টিও আজকে পত্রিকায় দেখলাম এবং প্রায় অনেক মৃত্যু হয়েছে হিট স্ট্রোক মানে হিটের বা প্রচণ্ড তীব্র গরমে। তো এই গরমে আমি আসলে যেটি মূল যে রোগটি নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে হিট এক্সজশন বা হিট স্ট্রোক, সেটি নিয়ে কিছু শুনতে চাই এবং একই সঙ্গে যে আসলে নাক কান গলা রোগ যে বিষয়গুলো রয়েছে তার সাথে কি এই তাপমাত্রার কোনো প্রভাব রয়েছে কিনা। আমি এই আপনার কোশ্চেনটার জবাব দেওয়ার আগে আমি একটু ব্রডার গ্যামেটে আসতে চাই। এই যে এখন যে ক্লাইমেটিক চেঞ্জ বা আবহাওয়ার যে তারতম্য দেখছেন, দুবাইতে উট ভেসে যাচ্ছে, গাড়ি ভেসে যাচ্ছে নদীতে, তাই না? সৌদি আরবে উট ভেসে যাচ্ছে, আবার বাংলাদেশে হাই হিট লেভেল যেটা আরও কিছুদিন থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, হিট অ্যালার্ট বলে। বাংলাদেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে কিনা আই এম নট শিওর, হিট অ্যালার্ট বাট স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হিট হয়েছে অ্যালার্ট আরও 3 দিনের জন্য বাড়ানো অ্যান্ড দ্যাট ইজ ফর দ্য পাবলিক প্রিকশন, ডিজি হেলথ এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় খুব চমৎকারভাবে কিছু জিনিস মানুষের জন্য নির্দেশনা জারি করেছেন টু প্রোটেক্ট দেমসেলভস ফ্রম ডিফারেন্ট সর্ট অফ ডিজিজ অ্যান্ড আদার থিংস, হিট স্ট্রোক, হিট এক্সজশন, হিট ক্র্যাম্পস, হিট সিনকোপ, দ্যাটস নট দ্য সেম থিং। অবশ্যই সেটি বাট এগুলো ঘটতেছে এবং মারাও যাচ্ছে, দু একজন মানুষ মারা যাচ্ছে এবং আমাদের জনজীবন সাংঘাতিক রকমভাবে বিপর্যস্ত হচ্ছে। বিকজ আপনি আমাদের অর্থনৈতিক লাইফ বা জনজীবনও কিন্তু বিপর্যস্ত হচ্ছে, বাইরে বেশিক্ষণ কাজ করা যাচ্ছে না, দেন ওয়ে অফ কমিউনিকেশনগুলো হ্যাম্পার্ড হচ্ছে, ডিফারেন্ট ওয়েতে এটা হচ্ছে। কিন্তু আমাদের একটু গোড়ায় হাত দেওয়া দরকার, তারপরে আমি ওইটা বলছি, আমাকে 30 সেকেন্ড যদি অ্যালাউ করেন। এটা হচ্ছে যে পৃথিবীতে আপনার বায়ু দূষণ, শব্দ দূষণ, প্লাস্টিক দূষণ এসব সব কিছুই বাড়তেছে। ডু ইউ নো, একটা ব্রিটিশ গবেষণা সংস্থা তারা গত বছর একটা গবেষণা স্টাডি পাবলিশ করছিল রিগার্ডিং প্লাস্টিক। যে হারে প্লাস্টিক নামতেছে সমুদ্রে, বিশেষ করে ফিলিপাইন, থাইল্যান্ড, কতগুলো সমুদ্রবর্তী দেশ থেকে, তাতে 2050 সাল নাগাদ পৃথিবীর পানির যে পরিমাণ আছে সমুদ্রে, সেই পরিমাণ প্লাস্টিক সমুদ্রে বেড়ে থাকবে। কেন ইমাজিন? শিকাগো ভিত্তিক একটা গবেষণা অয়েল কোম্পানি, তারা বাংলাদেশের উপর একটা স্টাডি করছিল, তাও 2-3 বছর আগে, করোনার আগে আগে তাদের একটা গবেষণা স্টাডি আমি দেখছি। সেখানে তারা বলছে যে বাংলাদেশের মানুষের গড় আয়ু 7 বছর কমে যাচ্ছে ঢাকা শহরে। ইউনো যে এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন অ্যান্ড হট নট, in all pollution level we are going to the top, we are remaining in the top. ওকে, তাইলে আপনার এইটার থেকে বর্তমান যে পরিস্থিতিটা উদ্ভব হয়েছে, এবং এর আরেকটা সমস্যা আছে যেটা আমরা কেউ খেয়াল করি না, সেটা হচ্ছে কি, একটা বায়ু দূষণ যখন হয়, এটা কেন হচ্ছে? ডিউ টু কার্বন এমিশন, ডিউ টু ওজোন এমিশন, দে আর মেকিং এ লেয়ার ওভার দ্য স্ট্রাটোস্ফিয়ার, তাই না? ফলে হিটটা এভাপোরেট হতে পারছে না, ফলে হিটটা কনজার্ভ হয়ে যাচ্ছে, যে হিটটা বেরোয় যাওয়ার কথা ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে বাইরে চলে যাওয়ার কথা ছিল, সেটা যেতে পারছে না, সেটা থাকতেছে পৃথিবীর ভিতরে। এবং এর সাথে কিন্তু শুধু হিট থাকতেছে না, এই হিটের সাথে আরও কতগুলো জিনিস থাকতেছে, যেমন সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, কার্বন মনোক্সাইড। দে আর অলসো ড্যামেজিং ইউর হেলথ, ইউর লাংস, your liver, your brain, your everything, so that your life expectancy and longevity is curtailing, it is dwindling like anything, কমে যাচ্ছে আপনার। এখন আপনি যে প্রসঙ্গটা আলাপ করছেন যে হিট স্ট্রোক বা হিট এক্সজশন, হিট ক্র্যাম্পস, এগুলো ভিন্ন ভিন্ন জিনিস। হিট স্ট্রোক যেটা, সেটা হয় মানুষের 40 ডিগ্রি বা 105 ডিগ্রি ফারেনহাইটের বেশি যখন টেম্পারেচার উঠে যায় বাইরে কাজ করতে করতে। এবং এটা কেন হয়? হিট এক্সজশন, হিট স্ট্রোক, জ্বরের মধ্যে পার্থক্য কী, এটা বুঝলে এবার এটা কীভাবে ট্রিটমেন্ট করতে হবে বা কীভাবে কমব্যাট করতে হবে, এটা বোঝা খুব সহজ হবে। জ্বর হচ্ছে আপনার থার্মোস্ট্যাট সেন্টার, যেটা অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাসে আপনার যে নিউক্লিয়াস আছে সেখানে থাকে, ওকে, থার্মোস্ট্যাট সেন্টার। আর হিট স্ট্রোক যেটা, সেখানে কি হয়, সেখানে এই থার্মোস্ট্যাট সেন্টারটাই এলোমেলো হয়ে যায়, সেন্ট্রাল কন্ট্রোলটাই হারায় ফেলে ডিউ টু হাই টেম্পারেচার। জ্বরের সময় কিন্তু কন্ট্রোলটা থাকে, সো দ্যাট আমরা প্যারাসিটামল অন্য ওষুধ দিয়ে এটাকে নামাইতে পারি। হিট স্ট্রোকে কিন্তু তা হয় না, তখন কিন্তু প্যারাসিটামলের কোনো কাজ হবে না,
তখন শরীরে অতিরিক্ত তাপ অ্যাবজর্পশন হয়ে যায়, আর তাপ তো বের করতে পারছেন না আপনি, রেডিয়েশন হচ্ছে না, তাপ এভাপোরেশন হচ্ছে না। হ্যাঁ, কারণ বাইরের তাপমাত্রা এত বেশি, হিউমিডিটি এত বেশি যে বডি ওটাকে বের করতে পারছে না। বডির মধ্যে ওটা গ্রসলি বলতেছি আমি, নট ইন এ ট্রুলি সায়েন্টিফিক সেন্স। তো তখন মানে হঠাৎ সাডেন করে তার সিনকোপ হয়, হিট সিনকোপ, এটাও একটা হিট ক্র্যাম্পস। এটা হয় কি, অতিরিক্ত ঘাম বেরোয় গেলে তখন মাসেল স্পাজম হয়, ক্র্যাম্প হয়, ব্যথা হয়, তখন আপনার এই স্যালাইন এবং ইয়ে করতে হয়, কারণ সেখানে সোডিয়াম লস হয়। কিন্তু হিট স্ট্রোক যেটা, সেখানে কিন্তু অবস্থাটা অনেক সিরিয়াস, কারণ সেখান থেকে র্যাবডোমায়োলাইসিস হয়, অর্থাৎ আপনার যে মাসেল এটার ভিতরে এটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যেতে পারে, মায়োগ্লোবিনগুলো ইউরিনে আসতে পারে, অ্যাজ এ ডক্টর ইন এ বেড বেসিস। আলোচনায় যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটু। আরেকবার স্বাগত। আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে এই তীব্র গরমে আমরা কিছু মানে যেগুলো পরিচিত সবচেয়ে এই মুহূর্তে শব্দ, হিট স্ট্রোক, হিট এক্সজশন, একটু নিয়ে কথা বলেছি, কিন্তু এর বাইরেও আমরা দেখেছি যে গরমে কিন্তু অন্যান্য সময়ের চেয়ে প্রায় 22% মৃত্যুর হার বেড়ে যায় বিভিন্ন রোগে তীব্র গরমে। এবং এই গরমে অন্যান্য রোগের সাথে ইএনটির বা আপনি যেই স্পেশালিটির সাথে যুক্ত আছেন সেখানেও কিছু কিছু রোগের সংখ্যাটি বাড়ে। আসলে সেই রোগগুলো কোনগুলো আপনারা আসলে সবচেয়ে বেশি ফেস করছেন এই মুহূর্তে? ডক্টর অমিত, I must come to chronologically. Your question is 2 or 3 at the same time. I must answer one by one. Of course. প্রথম হচ্ছে যে আপনি বলছেন যে 22% বাড়ে, আজকে সমকাল সম্মত লিখছে এবং ইটস কারেক্ট আমার কাছে মনে হয়। কারণ গরমের সময় আপনার যারা বৃদ্ধ, যাদের কোনো কনকারেন্ট মেডিকেল ডিজিজ আছে, অর্থাৎ সাথে কোনো অসুখ বিসুখ আছে, যেমন ধরেন ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি ডিজিজ, অন্য রোগবালাই, হ্যাঁ যাদের আছে ডায়াবেটিস, সো অন, ইভেন সাইকিয়াট্রিক কন্ডিশন, তাদের কিন্তু জীবন দুর্বিষহ হয়ে পড়ে একেবারে। ক্যান্সার, ওকে। এবং বাচ্চারা, গর্ভবতী মহিলারা, তারা কিন্তু ঝুঁকিতে থাকেন অনেক বেশি। সো কিউমুলেটিভলি উইথ অল দ্য প্যারা এফেক্ট, তাদের মৃত্যুর হার বাড়াটা খুব স্বাভাবিক, ওকে। তো আপনার সেকেন্ড কোশ্চেনটা ছিল যে গরমের রোগবালাই, অন্য রোগবালাই কি আসছে, দ্যাট এখানে কি হয় আমাদের শরীরে গরমের সময়। আর হিট স্ট্রোক বা যেটা আপনি বললেন, এটা শব্দ না, এটা একটা মারাত্মক কন্ডিশন বা ডিজিজ, এটা মেডিকেল এমার্জেন্সি। তো এটা হয় কি, আপনার শরীরে পানির পরিমাণ কমে যায়, এবং পানির পরিমাণ কমে গেলে যেটা হয় মাম্পস, এটার প্রকোপ বাড়ে, কনজাংটিভাইটিস, চোখ থেকে আপনি যদি ধরেন চোখের প্রদাহ যেটা, এটা বাড়ে, ডায়রিয়া, কলেরা, ডিসেন্ট্রি, ফুড পয়জনিং, একদম সবচেয়ে মানে খাদ্য বিষক্রিয়া যেটা, সেটা অনেক বেড়ে যায়। যেমন এটা আপনার সালমোনেলা, ক্লস্ট্রিডিয়াম, এগুলো ওই ফুডের মধ্যে ডেভেলপ করে। তীব্র গরমে সেটি দ্রুত খাবারটি নষ্ট হয়ে যায়, দ্রুত খাবারটি নষ্ট হয় এবং মানুষ এগুলো করে। আবার গরমের সময় মানুষ অনেক রকমের খাবার কনজিউম করে। খাবার বলতে বোঝাচ্ছি রোড সাইডে ধরেন শসা, তারপরে পানি, লেবু শরবত, যেগুলো আনহাইজেনিক সামটাইমস, আই এম নট টেলিং অলওয়েজ। যেমন আপনি চেন্নাইতে যাবেন বা ওয়েস্টার্ন যে কোনো কান্ট্রিতে যাবেন, দে আর প্রিপারিং ফুড এনিথিং উইথ এ গ্লাভস। আপনি এটি সিম্পল মেজারটা আপনি আপনার এখানে ইমপ্লিমেন্ট করতে পারছেন না, তারা হাত দিয়ে বানাচ্ছে, ওই হাত দিয়ে কন্টামিনেশন হচ্ছে। ইভেন ফুচকা, যে পানির সোর্সটি ব্যবহার করছে সেটিও আসলে সব সময় সঠিক। এই গরমের সময় আপনার অ্যালার্জি বেড়ে যায় মানুষের, আপনার হাঁপানি রোগ বাড়ে। হাঁপানিও কিন্তু একটা ডেঞ্জারাস কন্ডিশন, ফ্লু হয় এই সময়, ঘামাচি হয়, যেটাকে হিট পিকেল বলে। এই তীব্র গরমে একদম। আরেকটা কন্ডিশন আছে যেটা হিট স্ট্রোক না, কিন্তু সেটাকে বলে হিট সিনকোপ। আচ্ছা, হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। হিট স্ট্রোকে তো খিঁচুনি দেয়, মাথা ব্যথা হয়, বডিতে আরো অনেক রকম চেঞ্জ হয়। সর্বশেষ অংশটি হচ্ছে কোমা বা যেটা আসলে কোমা এন্ড আদার থিংস দ্যাট উইল বি টেকেন অ্যাজ এ মেডিকেল এমার্জেন্সি এন্ড মাস্ট ট্রিট অ্যাকর্ডিংলি। তো এই সময় মশাবাহিত যে রোগগুলো সেগুলোও বেড়ে যায়। কেন? দিস ইজ দ্য ব্রিডিং সিজন, গ্রীষ্মকাল। এই সময় আপনার চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, এগুলো একটু বাড়ে। এগুলো একটু না, এগুলো অনেকাংশেই বাড়ে। আচ্ছা, বাড়ে। সো এটা আসলে একটা বিষয় না, মানে হাম, জল বসন্ত, এগুলো দেখা গেছে যে গরমের সময় এটার তীব্রতা বাড়ে। হ্যাঁ,
কারণ গরমের সময় মানুষ বাইরে থাকে, একজন একজনের কন্ট্যাক্টে থাকে। শীতের সময় কিন্তু মানুষ বেশি ঘরে থাকে, ফলে যেগুলো ইনফেকশাস ডিজিজ সেগুলোর পরিমাণ গরমের সময় বেড়ে যায়। আমি টোটালিটিতে বলতেছি, মানে সামগ্রিকভাবে বলতেছি। নাও এই বর্তমানে যে হিট স্পেল অথবা হিটের যে ভয়াবহতা চলতেছে সে সম্পর্কে আমাদের ডিরেক্টর জেনারেল অফিস তারা কিন্তু খুব সুন্দর একটা কীভাবে মানুষ ভালো থাকতে পারবেন সেটা দিয়েছেন। আবার একজন হিট অফিসার বোধহয় আছে আমাদের সিটি কর্পোরেশনে, উনিও কিছু কথা বলেছেন, যদিও ওনার অনেকগুলো কথার মধ্যে আমার কাছে মনে হয়েছে সায়েন্সটিফিক্যালি কিছু কিছু জিনিসের মধ্যে হয়তো সমন্বয় হয় নাই। তারপরে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কিছু কথা বলেছেন যেটা অত্যন্ত যুগোপযোগী, টাইম উপযোগী, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়। সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে, এবং হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে ফর দ্য এমার্জেন্সি অ্যান্ড আদার থিংস। আপনি জানেন যে আইসিডিআরবিতে যেখানে অ্যাডমিশন ছিল 300 অ্যাভারেজ ডেলি, সেখানে 700+ অ্যাডমিশন হচ্ছে। শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সবগুলো হাসপাতালে কিন্তু প্রাণপণে চেষ্টা করছে টু কমব্যাট অবশ্যই এটা প্রতিকার করার জন্য। সো পাবলিকের নিজের সচেতনতা হলো বড় বড় সচেতনতা, অর্থাৎ ইয়োর ওন কেয়ার, ইয়োর হেলথ কেয়ার ডিপেন্ডস অন ইয়োর সেলফ। আপনার যে স্বাস্থ্যের কেয়ার সেটা ডিপেন্ড করে আপনার নিজের উপর, এইটা মনে রাখতে হবে। এবং যে লোকটা এই জিনিসটা বুঝে না, ধরেন একজন রিক্সা পুলার, একজন ভেন্ডর, যারা তার রাস্তায় যারা ফেরি করে, যারা রাস্তার পাশে যারা দোকান করে, যারা শ্রমিক, তাদেরকে বোঝানোর জন্য উপযুক্ত কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে যে আপনি এভাবে একটা পানির বোতল নেবেন, আপনি ছায়ায় বের হবেন, আপনি মাথার উপর একটা ক্যাপ দেবেন অ্যাটলিস্ট, আর কিছু না পারলে আপনি একটা ছাতি ব্যবহার করবেন, আপনি পানি নিয়ে বের হবেন, পানি খাবেন। আবার এখানে আবার কিন্তু কথা আছে, বেশি পানি খেলে যদি আপনি ইলেকট্রোলাইট খাবার না দেন তাহলে কিন্তু আবার হিট ক্রাম্পস হবে। মানে সেক্ষেত্রে আপনার একটু লবণ পরিমাণটাই, অর্থাৎ খাবার স্যালাইন কয়েক গ্লাস পানি খেলে তার সাথে যদি আপনি ওই কিছু পরিমাণ স্যালাইন খান, দ্যাট উইল হেল্প ইউ নিউট্রিশন এন্ড আদার্স। অধ্যাপক ডক্টর লিটু, আমরা যে বিষয়ে কথা বলছিলাম, যে আপনি প্রসঙ্গময় বলছিলেন যে এই রোগবালাই নিয়ে, গরমের যেসব রোগগুলো রয়েছে সেটি নিয়ে কথা বলেছেন। আসলে এ থেকে প্রতিকারের উপায় কি? আমরা আসলে কিভাবে বিশেষ করে ব্যক্তিগত পর্যায় থেকে এই বিষয়টিকে প্রতিরোধ করতে পারি এই মুহূর্তে? দেখুন, প্রথমত আপনার যে ওয়ার্কিং শিডিউল সেটা আপনার এক নাগারে 2 ঘন্টার বেশি হওয়া উচিত না মানুষের। আপনি রাস্তায় যখন বের হবেন তখন 1 ঘন্টা বা 2 ঘন্টা কাজ করার পরে আধা ঘন্টা রেস্ট নেওয়া উচিত। কিন্তু ট্রাফিক রুলসের মধ্যেই আছে, ট্রাফিক যে গাড়ি চালায় যে ওর মধ্যেই কিন্তু ওই রুলসের মধ্যে আছে। ওয়ান্স আপন এ টাইম আই ইউজ টু গিভ লেকচার দেয়ার বিআরটিএতে, যে ওদের প্রোটোকলের মধ্যেই আছে এবং সাইন্টিফিক্যালিও তাই বলে। আপনি বাইরে বের হওয়ার সময় অবশ্যই একটা মানে মাথায় যেন ছায়া থাকে, এই ধরনের একটা ব্যবস্থা করতে হবে। বিশেষ করে রিক্সা পুলার্স, ভেন্ডার্স আর আদার্স, দে ক্যান ইউজ এ ক্যাপ অলসো অ্যান্ড দ্যাট কুড বি সাপ্লাইড। সেটা অন্য সোর্স থেকেও সাপ্লাই দিতে পারি আমরা। হ্যাঁ, ছাতা বা অন্য জাতীয় জিনিস তারা ব্যবহার করতে পারেন। ওকে, দেন পানি রাখতে হবে, এবং পানি 3, 4 বা 5 গ্লাস পানি খাওয়ার পরে যদি শুনি মনে করেন যে শরীর থেকে অনেক বেশি ঘাম বের হয়েছে তাহলে একটু স্যালাইন খেয়ে নিতে পারেন। একই সঙ্গে এবং আপনার এক নাগারে কাজ করা যাবে না, অ্যাট স্ট্রেস। সম্ভব হলে বলা হয়েছে দুপুর 12টা থেকে বিকেল 4টা এই সময়টা একটু অ্যাভয়েড করা ভালো। কিন্তু যেখানে অ্যাভয়েড করাই যাবে না সেখানে আমাদেরকে প্রোটেকশন নিয়ে চালাতে হবে। এবং ইন্ডাস্ট্রিতে বা যেসব জায়গাতে অথরিটি আছে, অর্থাৎ সেলফ না, সেখানে অথরিটি থেকে এই পানি, স্যালাইন এবং কাজের পরিবেশটা যেন কুল থাকে, সেটা একটা মনে রাখতে হবে। যে প্রোডাক্টিভিটি নষ্ট হয় কিন্তু গরমে, ওই যে একটু আগে আপনাদের পত্রিকায় দেখতেছিলাম সমকালে যে 60,000 কোটি টাকার প্রোডাক্টিভিটি লস হবে বছরে। সো গরমে কিন্তু মানুষের প্রোডাক্টিভিটি কমে যায়, মানুষ ক্লান্ত হয়ে পড়ে। সো এটা থেকে প্রোডাক্টিভিটি ঠিক রাখার জন্য, তার স্বাস্থ্য ঠিক রাখার জন্য এইসব ব্যবস্থাপনাগুলো দরকার। কলকাতাতে আপনার ট্রাফিকের জন্য টেন্ট আছে, অক্সিজেন টেন্ট, অর্থাৎ আধা ঘন্টা 1 ঘন্টা পরে তাকে টেন্টে দেওয়া হয় 10 মিনিটের জন্য। আপনি আমাদের এখানে কি ব্যবস্থা আছে আমি ঠিক জানি না, কিন্তু এটা করা যেতে পারে যে ঠিক আছে, যারা আধা ঘন্টা রাস্তায় দাঁড়ায় ডিউটি করছে, ওকে তারপরে 10 মিনিট বা 15 মিনিট তাকে একটা ছায়া জায়গায় উনি থাকলেন। নেসেসারি নো ল, উই হ্যাভ টু মেক ইট। আমাদের এটা তৈরি করতেই হবে। আমাদের পাবলিকের স্বার্থ, পাবলিকের ইন্টারেস্ট, পাবলিকের স্বাস্থ্য
পাবলিকের ডেথ যেন না হয়। কয়জন মারা গেছে আমরা মনে হয় 29 জন গত 5 দিনে। 29 জন, বাট এভরি লাইফ ইজ প্রেশাস, তাই না? যে মারা গেছে তার জন্য কিন্তু 100%, তার ফ্যামিলির জন্য। সো আমাদের প্রচেষ্টা থাকবে, এবং আমি দেখলাম যে আমাদের ডিজি অফিস, আমি আবারও বলবো, তারা খুব সুন্দর 4টা সতর্কবার্তা জারি করেছেন। তারা প্রচুর প্রচার করার চেষ্টা করছেন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় 4-5 দিন আগেই এই সম্পর্কে তার সুন্দর চমৎকার এবং সময়োপযোগী একটা বিবৃতি দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। সো আই হোপ দ্যাট পিপল উইল লিসেন। আমি আবারও বলছি যে মোবাইলের মাধ্যমে এটাকে ট্রান্সমিট করা, ডিজি অফিস এবং যে মেসেজগুলো, পত্রপত্রিকা তো থাকবেই, পেপার পড়ে প্রচুর মানুষ, এটার প্রয়োজন আছে। কিন্তু একই সাথে, এবং আপনার সাংবাদিকরা যারা আছে তারাও কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করতেছে। আই মাস্ট সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যেগুলো রয়েছে, না এগুলো খুবই চমৎকার কথা। এবং একই সঙ্গে আরেকটি বিষয় যে পরিধানযোগ্য, আর হিট স্ট্রোক হলে কি করবে এটা একটু বলা দরকার, কারণ ইমার্জেন্সি তখন তো তাকে হাসপাতাল পাবে না সামনে। হিট স্ট্রোক হলে সাথে সাথে তাকে পা উঁচু করে দিতে হবে, পা একটু উঁচু করে সারা গায়ে বরফ বা দিয়ে আপনার পানি দিয়ে, বরফ তো আর হাতের কাছে পাওয়া যায় না, ঠান্ডা যা অ্যাভেলেবেল থাকবে এটা দিয়ে তাকে টেম্পারেচার দ্রুত কুল করতে হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। দেন দে ক্যান ট্রান্সফার হিম টু হসপিটাল। দেন সেখানে যে স্যালাইন দেওয়া লাগুক, যা দেওয়া লাগুক, দেন দ্যাট উইল বি, সেটা তো আর রোড সাইডে সম্ভব না, কিন্তু তাকে কুল করা তো সম্ভব। মূল বিষয়টা হচ্ছে তাকে আলো রৌদ্র থেকে দূরে ছায়াস্থান নিতে হবে, যতটা সম্ভব টেম্পারেচার কমিয়ে। ঠান্ডা পানি নিয়ে মানুষের মধ্যে একটা ব্যাড আইডিয়া আছে, হ্যাঁ, এটা আমার নিজস্ব ফ্যামিলির মধ্যেও আছে, যদিও আমার ওয়াইফের ডাক্তার। সেটা হলো যে আমরা বাইরে থেকে এসে ঠান্ডা পানি খাই, ঠান্ডা পানি হঠাৎ করে খাওয়া যাবে না, নর্মাল টেম্পারেচারের পানি খেতে হবে। কেন? দেখেন সাইবেরিয়াতে মানুষ থাকে -60-তে, সৌদি আরবে মানুষ থাকে +45-এ, সিডনিতে থাকে, কিন্তু তাদের কিন্তু সমস্যা হয় না। কিন্তু আপনি হঠাৎ করে গরমের মধ্যে যদি বৃষ্টি পড়ে, আপনি দেখবেন আমাদের নানা রকম রোগ বালাই শুরু হয়ে যায়, গলা ব্যথা, যেটা টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, ফ্লেয়ার আপ অফ অ্যালার্জি, এগুলো ঘটে যায়, ভাইরাস হয়। আপনার ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচার ইজ ডেঞ্জারাস, নট টেম্পারেচার ইটসেলফ। ওকে, অ্যাক্লিমাটাইজ হয়ে যায় মানুষ, অভিযোজন হয়ে যায়। কাজেই ওই হঠাৎ করে ঠান্ডা পানি খেলে কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে। আপনি নর্মাল টেম্পারেচারের পানি খাবেন, যত খান কোনো সমস্যা নাই, কিন্তু ঠান্ডা পানি, আইসক্রিম, এগুলো এই তীব্র গরমের সময় খাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। সেটি খুবই চমৎকার করে বললেন। একই সঙ্গে আমরা যে বিষয়টি নিয়ে আরেকবার ফিরে আসতে চাই, সেটা হচ্ছে যে আজকে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। আমি বলি যে এই মানে হিয়ারিং, বিশেষ করে আপনি বললেন যে দেশে প্রায় 25% মানুষ এখন কানে কম শুনছে ঢাকা শহরে, বিশেষ করে শহর কেন্দ্রিক, আর টোটাল কান্ট্রিতে 17%। ভবিষ্যতে হয়তো সেটির সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলছে। তো সেই জায়গাটি থেকে বাঁচার জন্য আজকে দিবসটির এই সচেতনতা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা ব্যক্তি পর্যায়ে আসলে কি ধরনের সতর্কতা অবলম্বন করলে আমরা এই সংখ্যাটিকে কমাতে পারি? দেখুন, পৃথিবীতে প্রায় 400 মিলিয়ন মানুষ কানের সমস্যায় ভোগে, বিভিন্ন মাত্রায় আর কি। এর মধ্যে বাচ্চা হলো অর্ধেক, হ্যাঁ, বাচ্চা অর্ধেকেরও বেশি আর কি, 360 মিলিয়ন। তো এটা কিন্তু প্রোটেকশন দেওয়া সম্ভব আমরা যদি ব্যক্তি পর্যায়ে সচেতন হই। আমরা হেডফোন দিয়ে, যা মাইক্রোফোন বা ইয়ারফোন আমরা ব্যবহার করি না, বা হেডফোন ব্যবহার করি না, এটা কম ভলিউমে ব্যবহার করতে হয় যদি ব্যবহার করতেই হয়। নাইলে ব্লুটুথ দিয়ে অথবা ডাইরেক্ট কথা বলা ভালো। আচ্ছা, ইংল্যান্ডে একটা ক্যাম্পেইনিং ছিল, ইউজ ইউর ল্যান্ডফোন, বরিস জনসন করছিলেন, লন্ডন শহরের মেয়র যখন উনি ছিলেন তখন, অনেকদিন আগের কথা সেটা। অর্থাৎ এই মোবাইল ফোন প্রতিনিয়ত কিন্তু আপনার কানের ড্যামেজ করতেছে। মোবাইল ফোনে এক নাগারে 3 মিনিটের বেশি কথা বলা যাবে না। আমরা করি কি 15-20 মিনিট, 15 মিনিট কথা বললে কানের টেম্পারেচার আপনার 5 ডিগ্রি বেড়ে যায়। ডু ইউ নো? আপনি দেখেন মোবাইল ফোনে কথা বলার পর আগে এটা হাত দিয়ে দেখেন, আর ভিতরে যে রেডিয়েশন যায় তাতে টেম্পারেচার অনেক বেড়ে যায়। রেডিয়েশন টেম্পারেচার, সেটা কিন্তু খুব ক্ষতিকর শরীরের জন্য, ইভেন ইট ক্যান প্রডিউস ক্যান্সার। আর কান কীভাবে আপনি প্রোটেকশন দেবেন? আমরা অযথাই কান খোঁচাই, পাখির পালক, কোনো কাঠি, এগুলো দিয়ে, এটাও পরিহার করতে হবে। কান যদি ফাঙ্গাস হয়, কান যদি চুলকায়, তাহলে কানের মলম ব্যবহার করা যেতে পারে, পেবিসন বা পেবিটিন জাতীয় যে কোনো অ্যান্টিফাঙ্গাল দিলে তখন এটা ভালো হয়ে যায়। নাহলে আপনি ডাক্তারের পরামর্শ নেন। যত্র কান খোঁচান, মুভিং অটোলজিস্ট আছে, কান পরিষ্কার করে, এইগুলোতে কান আরও ড্যামেজ হয়, কানের পর্দা ফুটা হয়, প্রচুর রুগী পায়। কানে কোনো এই অপচিকিৎসা করা যাবে না, কানে অনেক সময় কেমিক্যাল দেয়, কান পাকলে এই করলে, সেগুলো করা যাবে না। ঠান্ডা থেকে দূরে থাকতে হবে, কারণ টনসিলাইটিস বা
হলে আপনার Pharyngitis সাইনাসাইটিস হলে যেটা বললেন। সেখান থেকে কিন্তু কান ইনফেকশন হয় বাই ইউস্টান টিউব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি ঢাকা শহরে যদি এটা না পারেন, খুব সহজ একটা জিনিস দিয়ে আপনি কানটা প্রোটেক্ট করতে পারেন, সেটা হলো ইয়ার মাপস। যখন আপনি বাইরে বেরোবেন, ঢাকা শহরের শব্দ এত, আপনি প্রথমেই বলছিলেন ডাক্তার অমিত যে অ্যাভারেজ এখানে ঢাকা শহরে 100 ডেসিবেলের বেশি থাকে সব জায়গায়। গুলিস্তান 0 পয়েন্ট, শাহবাগ, ফার্মগেট, আপনার মহাখালী ফ্লাইওভার, ইয়েতে সদরঘাট বাস টার্মিনাল, নিউ মার্কেট, যেসব জায়গায় স্টাডি হয়েছে, আমি রিসেন্ট স্টামফোর্ড ইউনিভার্সিটি স্টাডি বলতেছি। সো এই জায়গা কিন্তু আমাদের শব্দ দূষণের মাত্রা হলো 70-এর বেশি না। জি, সেক্ষেত্রে আসলে সেটি কাজে বাচ্চারা এবং এরা যখন স্কুলে যায়, সিম্পল একটা 50 টাকা দামের ইয়ার মাপস লাগায় গেলে তারা অন্তত রাস্তায় অন্তত বাঁচতে পারবে। এই খুবই চমৎকার করে বললেন। আসলে আমাদের আজকের এই মানে একেবারে আমরা শেষ পর্যায়ে বিশ্ব শব্দ সচেতনতা দিবস এবং এই তীব্র গরমে আপনার এই পরামর্শগুলো নিশ্চয়ই দর্শকদের কাজে লাগবে। নিশ্চয়ই ভবিষ্যতে আবার ফিরে আসবো অন্য কোনো অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একেবারেই শেষ পর্যায়ে আজকে তীব্র গরমের হিট স্ট্রোক বা হিট এক্সজশন ছাড়াও আরও যেসব রোগগুলো হতে পারে এবং একই সঙ্গে কীভাবে শব্দ দূষণ থেকে নিজেকে আমরা প্রতিকার করতে পারি, প্রতিরোধ করতে পারি, সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। আশা করছি আমরা আমাদের জীবনে সেটি প্রয়োগ করলে সেটি আমাদের স্বাস্থ্যকে আরও বেশি সুসংহত করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।